রাইস। দেশে এবং প্রবাসে যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগত আরেকটি লাইভ নিয়ে। আজকের বিষয় রবীন্দ্র জয়ন্তী। আজ 25শে বৈশাখ। আজকে সেই কবিগুরু, সেই মনীষীর জন্মদিন, যার কারণে আজকে আমরা বাংলা ভাষাকে, এই বাংলা সাহিত্যকে আজকে বিশ্ব দরবারে আমরা আসীন করতে পেরেছিলাম। খুবই শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই প্রিয় মানুষটিকে। আমরা শুরুতেই আজকের অনুষ্ঠান শুরুতে আমরা একটু রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতে চাই। রাইসা ফারজানা আমাদের সাথে রয়েছে। রাইসার কাছে যেতে চাই। প্রথমে আমরা একটু শুনতে চাই আজকের রবীন্দ্রসঙ্গীত। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ জাগে, মত্ত ধরে হাসে হাসে। ওই মহামানব আসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন, আজি আমার রাত্রির দুর্গ তরণ যত ধূলি তলে হয়ে গেল ভগ্ন, উদয় শিখরে জাগে নব জীবনের আশ্বাসে, জয় 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 রে মানব অভ্যুদয় মন্ত্রী উঠিল মহাকাশে, ওই মহামান দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলে ঘাসে ঘাসে, ওই মহামানব আসে। ধন্যবাদ। ধন্যবাদ রাইসা। আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। আমরা যখন এই অনুষ্ঠান করছি, কাল বৈশাখীর ঝড়ের শব্দ গর্জন আমরা শুনছি, টিনের চালে বৃষ্টি পড়ছে, ছাদে বৃষ্টি পড়ছে, আর আমরা আজকে রবীন্দ্রসঙ্গীত শুনছি, রবীন্দ্রনাথকে স্মরণ করছি। আজকের এই 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার জীবনের বিভিন্ন কথা আমরা শুনবো। প্রথমেই চলে যাচ্ছি আমাদের এই লাইভ সেশনের মডারেটর এবং প্রধান বক্তা জনাব অধীর চন্দ্র সরকার। আমাদের সাথে উপস্থিত রয়েছেন মতিয়া খান এবং সাথে রয়েছেন রাইসা ফারজানা। তাদেরকে আমরা কথা শুনবো। প্রথমে আমি কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মানিত সহসভাপতি প্রফেসর ডক্টর অধীর চন্দ্র সরকার। আর আমার সাথে যারা যে সকল আরো কয়েকজন অতিথি যুক্ত হবেন তারাও আমার সাথে যুক্ত হবেন, যেমনটি মতিয়া খান রয়েছেন বড়ফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজের সম্মানিত প্রভাষক এবং একজন শিক্ষার্থী যিনি ইতিমধ্যে আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন। চলে যাচ্ছে প্রফেসর ডক্টর অধীর চন্দ্র সরকারের কাছে। আর আমাদের সাথে আরেকজন অধ্যক্ষ যুক্ত হয়েছেন প্রফেসর জনাব প্রিন্সিপাল বুলবুল আহমেদ, তাকেও স্বাগত জানাই। আমরা চলে যাচ্ছি ডক্টর অধীর চন্দ্র সরকারের কাছে। ধন্যবাদ দুলাল। আজকে 25শে বৈশাখ, বিশ্ববরেণ্য কবি, সংক্ষুব্ধ নাগরিক, বৈদগ্ধ্যে উৎপন্ন ঊর্ধ্বালোকের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী। বাংলা সাহিত্যের সবচেয়ে বড় এই কবিকে আজকের এই শুভ জন্মতিথিতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমাদের সাথে রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলবেন
রবীন্দ্রনাথের গান শুনব। তাদের মধ্যে যারা যুক্ত হয়েছেন ময়মনসিংহ বিজেপি পাবলিক স্কুল এন্ড কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব বুলবুল আহমেদ, আমাদের সাথে কথা বলবেন রবীন্দ্র পরিবারের সদস্য, রবীন্দ্র পরিবারের উত্তরাধিকারী, বড়ফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের প্রভাষক মতিয়া খান, আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী রাইসা ফারজানা। আজকের এই রবীন্দ্র জয়ন্তীতে আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের দুই একটি কম আলোচিত দিক নিয়ে কথা বলার অভিপ্রায় রাখি। আমরা জানি রবীন্দ্রনাথ জন্মেছিলেন আজকের এই দিনে জোড়াসাঁকুর বিখ্যাত ঠাকুর পরিবারে, কিন্তু রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের দেশ ছিল কিন্তু আমাদের এই পূর্ব বাংলা। সেই পূর্ব বাংলার একটি অঞ্চল হচ্ছে খুলনা অঞ্চল। সেই খুলনা অঞ্চলের রূপসার পাড়ে একটি গ্রাম, যেটাকে বলা হয়, গ্রামটার নাম হচ্ছে গ্রামটার নামটা ভুলে গেলাম। সেই গ্রামে তিনি জন্মগ্রহণ না করলেও তাদের পূর্বপুরুষেরা ওই গ্রামে ছিলেন এবং তারা অনেকেই এখনো ওখানে রয়েছেন, যারা হলেন কুশারি উপাধি ব্যবহার করতেন। সেই কুশারিরা সেই পিঠেপুলে গ্রামের বাসিন্দা ছিলেন রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা। রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথের লেখার থেকে জানতে পেরেছি রবীন্দ্রনাথরা কোন এক সময় উচ্চবর্ণের ব্রাহ্মণী ছিলেন, দাবি করেছেন তারা বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু কালক্রমে এই খুলনা অঞ্চলে, রূপসার অঞ্চলে যারা বাস করতেন তারা কুশারি উপাধি ব্যবহার করেছেন। এই কুশারীরা অনেকেই খুলনার বিখ্যাত সাধক খান জাহান আলী খাঁর শিষ্য ছিলেন এবং এই খান জাহান আলী খাঁর অনুসারীরা এই পিরালি বলে খ্যাত ছিল। এই পিরালিদের দুইটি অংশ ছিল। একটি অংশের দুই ভাই, একজনের নাম ছিল জয়দেব, আরেকজনের নাম ছিল কামদেব। আর দুই ভাই ছিলেন, একজনের নাম ছিল রতিদেব, আরেকজনের নাম যাই হোক দুই মুহূর্তে ভুলে গেছি। এই দুই ভাই কোনো এক সময়ে তারা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তারা ওই সময়ের বর্ণ হিন্দুদের দ্বারা, বিশেষ করে ব্রাহ্মণ্যবাদের দ্বারা চরমভাবে নিষ্পেষিত হয়েছিলেন এবং তারা কেউ কেউ বাধ্য হয়ে খুলনা অঞ্চল ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কেউ চলে গিয়েছিলেন সেই সাতক্ষীরা রসুলপুর অঞ্চলে, কেউ চলে গিয়েছিলেন ভারতের সেই হাকিমপুরে এবং অন্যান্য জায়গায়। এবং রবীন্দ্রনাথের যারা উত্তরসূরি, যারা তখনও পিরালি ঠাকুর বলে পরিচিত, তারা বর্ণ হিন্দুদের অত্যাচারী, ব্রাহ্মণ্যবাদের অত্যাচারী, তারা খুলনা থেকে পাড়ি জমিয়েছিলেন সেই পশ্চিম বাংলার কলকাতা শহরের জোড়াসাঁকুতে। জোড়াসাঁকুতে তারা ব্যবসা বাণিজ্য এবং জমিদারি ক্রয়ের মধ্য দিয়ে তাদের প্রভাব প্রতিপত্তিকে কলকাতায় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং এই ধারাটিকে স্থানীয় জেলে সম্প্রদায়ের লোকেরা অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তাদেরকে ঠাকুর বলে সম্বোধন করতেন।
এইভাবে রবীন্দ্রনাথের পরিবারের পদবীর মধ্যে ঠাকুর পদবীটি ঢুকে গিয়েছিল বলে মনে করা হয়। আরেকটি ধারা যেটি বাংলাদেশে রয়ে গিয়েছিলেন, সেই ধারার মধ্যে সেই জামাল খান বা জামাল খা অথবা সেই কামাল খা, যাদের পুরুষ পরম্পরার মধ্য দিয়ে আমরা দেখেছি আজকের সংবাদপত্র জগতের স্মরণীয় ব্যক্তিত্ব আবেদ খান, তুহা খান। এরা, এই আবেদ খান এবং তুহা খান, আমি যতদূর জানি এরা সেই জামাল খা এবং সেই কি বলে কামাল খান, এদের উত্তরাধিকার সূত্রে এদেশে এখনো বসবাস করে যাচ্ছেন, দেশ ও জাতির সেবায় নিজেদের আত্মনিয়োগ করেছেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি, এই যে রবীন্দ্রনাথের একটি অজানা দিক, তারা পূর্ব বাংলার সেই খুলনা অঞ্চলের পিরালি ব্রাহ্মণ ছিলেন বা পিরালি ঠাকুর ছিলেন, কিন্তু তারা যখন সেই খান জাহান আলী খাঁর ভক্ত হলেন, তাদের মধ্যে কিন্তু বর্ণ হিন্দুদের একটি নিষ্পেষণ, একটা অত্যাচার সেখানে প্রবল আকার ধারণ করেছিল। তার ফলশ্রুতিতেই কিন্তু রবীন্দ্রনাথরা পরবর্তীতে যখন কলকাতায় সেটেল করেছেন, তাদের মধ্যে কিন্তু সেই ওইখানে গিয়ে একটি লক্ষ্য আমরা করেছি যে তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যখন ব্রাহ্ম ধর্মের প্রবর্তন করলেন, যদিও প্রিন্স দ্বারকানাথ ঠাকুর একা নয়, রাজা রামমোহন রায়, তার সাথে ছিলেন কেশব সেন সহ যারা ব্রাহ্ম ধর্মের প্রবর্তক ছিলেন, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন তাদের মধ্যে অন্যতম। দ্বারকানাথ ঠাকুর নিজে যদিও ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেননি, কিন্তু তার ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর, যাকে মহর্ষি বলা হয়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের বাবা, এই ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন এবং রবীন্দ্রনাথের ব্রাহ্ম ধর্মের মধ্যে বিচরণ ছিল। এবং এই যে ব্রাহ্ম ধর্ম চর্চা করার কারণে রবীন্দ্রনাথরা তখনও ওই ভারতবর্ষে তারা কিন্তু বর্ণ হিন্দুদের তারা নিষ্পেষিত ছিলেন। আপনারা শুনলে অবাক হবেন, রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের ভাইয়েরা তাদের বিয়েটা পর্যন্ত ওই কলকাতার উচ্চবর্ণের হিন্দুদের সাথে সম্ভব হয়নি। তারা অনেক সময় দেখা গেছে তাদের স্টেটে, তাদের জমিদারির অধস্থন কর্মকর্তাদের কোনো সন্তানকে তারা বিয়ে করেছেন। এ কারণে রবীন্দ্রনাথের মধ্যেও একটি এই যে ব্রাহ্ম ধর্ম, এই যে ব্রাহ্ম ধর্মের চর্চাটা তারা করেছিলেন এক ধরনের একটা পরিবেশ থেকে সৃষ্টি হয়ে। যদিও পরবর্তীতে এই ব্রাহ্ম ধর্মটি আর সেইভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি, কারণ ব্রাহ্মরাও নিজেদের মধ্যে 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। একটি ব্রাহ্ম অংশকে বলা হয় আদি ব্রাহ্ম, আরেকটি ব্রাহ্ম অংশকে বলা হয় নবব্রাহ্ম, আরেকটি ছিলেন সাধারণ ব্রাহ্ম। এই ব্রাহ্ম ধর্মটি কেমন ছিল? এই ব্রাহ্ম ধর্মটি ছিল একেশ্বরবাদী ব্রহ্মের আরাধনা, যেটার মূল কথাটাই ছিল একমে বা দ্বিতীয়। হিন্দু ধর্ম যেখানে শত শত দেব দেবী নির্ভর, মূর্তি নির্ভর, প্রতিমা নির্ভর, রাজা রামমোহন রায় সেই বহু প্রতিমার পূজা বন্ধ করে দিয়ে এক ব্রহ্মের পূজা করার জন্য যে ধর্মমতটি প্রচার করেছিলেন, সেই ধর্মমতটি ছিল ব্রাহ্ম ধর্ম। এই ব্রাহ্ম ধর্মটি তদানীন্তন সময়ে হিন্দু ধর্মের সংস্কারের ক্ষেত্রে, হিন্দু ধর্মের নানা কুসংস্কার থেকে মুক্ত করার ক্ষেত্রে, হিন্দু ধর্মকে একটি আধুনিক বিজ্ঞানসম্মত ভারতবর্ষে একটি ধর্ম উপহার দেওয়ার জন্য একটি প্রথম শ্রেণীর অগ্রসমান বিজ্ঞান মনস্ক ধর্মমত ছিল। এই ব্রাহ্ম ধর্মের প্রভাব সেই কলকাতা থেকে শুরু করে সমস্ত বাংলা অঞ্চলেই পরিবেষ্টিত হয়েছিল। বাংলাদেশেরও একটি অঞ্চল টাঙ্গাইল, বাংলাদেশের একটি অঞ্চল ঢাকা, বাংলাদেশের একটি অঞ্চল নারায়ণগঞ্জ সহ, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি ব্রাহ্মপল্লী দেখেছি, ব্রাহ্ম মন্দির দেখেছি, ব্রাহ্মদের সাহিত্য চর্চা দেখেছি, ব্রাহ্মদের কি বলে ব্রহ্ম সঙ্গীত শুনেছি, ব্রাহ্মদের ধর্ম দর্শন শুনেছি। তার একটি বিস্তার হয়েছিল। এই বিস্তার বাঙালির রেনেসার সাথে,
বাঙালির আধুনিকায়নের সাথে এই ব্রাহ্ম ধর্মের প্রভাব একটি অপরিসীম ছিল। কিন্তু দেখা গেল সেই ব্রাহ্ম ধর্ম কালক্রমে নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে এক প্রকার বিলীয়মান হয়ে গেল। এই বিলীয়মান হয়ে যাওয়ার আরেকটি কারণ ছিল, যেমন আপনারা জানেন। স্যার শুনতে পাচ্ছেন? এক মিনিট স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, আপনার কাছে আবারও আমরা আসবো স্যার। এই আলোচনা অনেক বড় আলোচনা স্যার। আমরা আপনাকে থাকবেন, আপনিও কথা বলার সুযোগ এরপরেও পাবেন স্যার। আমরা একটু যারা অতিথি রয়েছে তাদের কাছ থেকে একটু শুনে নেবো স্যার। আপনার কাছে আবার আসবো, সমস্যা নেই। আমরা আমরা একটু শুনবো, আমরা গান শুনবো, কবিতা শুনবো। আমাদের মতিয়া খান রয়েছে, প্রভাষক, বনফুল আদিবাসী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যুক্ত রয়েছেন, আর যুক্ত রয়েছেন ফারজানা রাইসা, যার কাছ থেকে আমরা গান শুনেছি, আরো শুনবো। আর অধ্যক্ষ বুলবুল আহমেদ যুক্ত রয়েছেন। তো সবার কাছ থেকে আমরা একটু শুনবো। তো আমরা একটু বিরতি না দিয়ে টেলিভিশনে বিজ্ঞাপন বিরতি হয়, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া, আমরা একটু গান আবার শুনতে পারি। একটু গান শুনে আসবো, তারপরে যাব হলো প্রিন্সিপাল বুলবুল আহমেদের কাছে এই রবীন্দ্র আজকের এই জয়ন্তী কিভাবে তিনি দেখছেন, এবং এরপরের মধ্যে এখানের কাছে আসবো। তার আগে আমরা ছোট্ট করে একটু রাইসার কাছে যাব, রবীন্দ্রসঙ্গীতের কোনো একটা গানের একটু কয়েকটি লাইন শুনতে চাই। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা সকাল আমার গেল মিছে, বিকেলে যে তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেলে যে তারি পিছে গো। দেখো না মেঘনা ফুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালিয়ে, তোমার খোলা হাওয়া মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা। ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা। ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ছোটে আমি ডুববো না তার ডুবিতে, ছোটে আমি ডুববো না তার ডুবিতে। ও গো আখি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া
पाले और थोड़ा ধন্যবাদ, ধন্যবাদ রাইসা, অত্যন্ত সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা একটু প্রফেসর বুলবুল আহমেদের কাছে যেতে যাচ্ছি। আমরা তার কাছে একটু জানতে চাইবো আজকের এই সময় কিভাবে কবিগুরু রবীন্দ্রনাথকে শুভেচ্ছা জানাবেন তার জন্মদিনে, এবং কিভাবে এই করোনা কালে কিভাবে তার জীবনের যে আমরা কখনো গানে শুনেছি, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মিলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। আমি আসছি জনাব বুলবুল আহমেদের কাছে, কিভাবে দেখছেন এবং কি বলবেন এই সময়ে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী নিয়ে? ধন্যবাদ এস এম দুলাল। আসলে আমরা যার সম্পর্কে কথা বলছি তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। রবি, যা আমাদের সমস্ত শক্তি এবং আলোর উৎস। তার কর্মজীবনের সাথে তার নামের একটি চমৎকার মিল রয়েছে। আজকে আমরা যে করোনায় আক্রান্ত হয়ে ঘরে বসে আছি কিংবা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, আমরা কেউ বাইরে যাচ্ছি, কেউ আমাদের সমাজকে সংকটাপন্ন করে তুলছি, রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু উপলব্ধি করেছেন। আমরা জানি আমাদের সমাজ, এই সমাজের একটি বড় অংশ আমাদের যারা দার্শনিক আছেন, যারা কবি আছেন, যারা শিল্পী আছেন, যারা সাহিত্যিক আছেন, যারা চিত্রকর আছেন, তারা সবাই তাদের সেই সৃষ্টির মধ্যে ফুটিয়ে তোলেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে রবীন্দ্রনাথ হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি একাধারে কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, নাটক লিখেছেন, ছবি এঁকেছেন, অভিনয় করেছেন, গান লিখেছেন, গান সুর করেছেন, গান গেয়েছেন, এবং জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই তিনি তার যে চিন্তা এবং তার উপলব্ধি সেটাকে পরিচালিত করেছেন। আমাদের একটা বিষয় বুঝতে হবে, যারা সৃষ্টিশীল মানুষ তাদের মূলত দুটো বিষয় কাজ করে। এক হচ্ছে তাদের অভিজ্ঞতা, তাদের দেখা, তাদের শোনা, আর একটা হচ্ছে তাদের চিন্তাবোধ। আমরা যেটাকে বলি প্রতিভা, স্রষ্টা যেটি দিয়ে দেন সেটা হচ্ছে তার চিন্তার যে ক্যাপাসিটি, যে গভীরতা বা বিশ্লেষণের যে ক্ষমতা, এটি স্রষ্টা দিয়ে দেন। বাট তিনি যদি সমাজটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার সুযোগ না পান, তাহলে তিনি অনেক ক্ষেত্রে তার সেই বিশ্লেষণ ক্ষমতাকে কাজে লাগাতে পারেন না। রবীন্দ্রনাথ ধনী পরিবারের সন্তান ছিলেন। তিনি জমিদারির কাজে বাংলাদেশে এসেছিলেন। তিনি ইউরোপে গিয়েছেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। এই যে তার সমৃদ্ধ হওয়ার একটি সুযোগ ছিল, এই সুযোগটি হয়তো বাংলা সাহিত্যের অনেকের ক্ষেত্রেই ঘটেনি। একই সাথে তার যে বিশ্লেষণ ক্ষমতা, তার যে উপলব্ধিটা ছিল, সেটাও ছিল অত্যন্ত প্রকট, যেটা স্রষ্টা তাকে দিয়েছিলেন। আমরা যদি নষ্টনীর গল্পের বিষয়টি দেখি, তাহলে সেখানে দেখব যে মানুষের এত সূক্ষ্ম একটি বিষয়, আজকে এখানে আমি হয়তো আপনার কাছে খুব প্রিয়, হঠাৎ করে দেখা যায় আপনি অন্য কারো কাছে আমার চেয়ে প্রিয় হয়ে গিয়েছেন। ওই যে আমার মধ্যে ঈর্ষাবোধ কাজ করে, এটি করার কথা না, কিন্তু যৌক্তিক ভাবে করার কথা না, কিন্তু মানুষের চরিত্রটা হচ্ছে এরকম, এটা তার ভিতরে কাজ করে। এই যে সূক্ষ্ম দৃষ্টিটা রবীন্দ্রনাথের ছিল বলেই কিন্তু আমরা নষ্টনীর মতো একটি গল্প পেয়েছি। যে এরকম তার যে ঐকতান কবিতা আছে, সেখানে তিনি যে কথাটি বলেছেন যে আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্র গান। আমরা অনেকে কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে গর্ব করি যে তিনি সবকিছু করেছেন। আসলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে সবকিছু করা সম্ভব নয়, এবং এটি যে সম্ভব নয় সেটি ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ নিজে স্বীকার করেছেন। তিনি সেই যে অন্তজ শ্রেণী, সেই যে প্রাকৃত যে মানুষ, তাদের কাছে যেতে পারেননি কেন? তার যে সামাজিক অবস্থানটা ছিল, তিনি উঁচু লেভেলের মানুষ ছিলেন। তিনি যদি ওই নিম্নবিত্তের কাছে যেতেন, তারা কিন্তু তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতো না। যেহেতু করতো না, সে তাদের জীবনে যে সূক্ষ্ম অনুভূতি, আবেগ, জীবনবোধ, সেটা কিন্তু তিনি ধারণ করতে পারেননি, এবং তিনি তার এই অক্ষমতাটা স্বীকার করেছেন। আমরা জানি যে রবীন্দ্রনাথের গানে প্রেমের বিষয় আছে, পূজার বিষয় আছে, দেশপ্রেমের বিষয় আছে,
আরেকটি কথা এই প্রসঙ্গে বলতে হয়, আমাদের যে জাতীয় সঙ্গীত, এটা নিয়ে তার বিরুদ্ধে একটি প্রচারণা আছে এরকম যে তিনি আমাদের গগন হরকারের সুর চুরি করেছেন। এই বিষয়টি আসলে কিছুটা ভুল বুঝাবুঝির ব্যাপার, কারণ আমরা ওই যে বললাম, একটা হচ্ছে আমার অন্তর্মুখী বিশ্লেষণের ক্ষমতা, উপলব্ধির ক্ষমতা, ধারণ করার ক্ষমতা, আরেকটা হচ্ছে আমি কি দেখলাম, কি শুনলাম, কি জানলাম, সেটা আমার উপর কতটা প্রভাব বিস্তার করলো। আমরা খেয়াল করলে দেখবো যে আমাদের যে গানগুলো, এই যে রাগের ব্যাপারটি আছে, আমরা যদি একটা নির্দিষ্ট রাগের কথা ধরি, 10টা গানে আমরা খুঁজে পাবো সেই রাগটি রয়েছে। তাই বলে কি একজন একজনটা চুরি করেছেন এই কথাটা বলা যাবে না, বরং এটা দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছেন, বরং সেটাকে তিনি নতুন রূপে রূপায়িত করে সেটাকে আরো আধুনিক করেছেন। এই জন্য তাকে অবশ্যই কৃতিত্ব দেওয়া উচিত। গগন হরকরার যে সুরটি ছিল সেটাকে যদি তিনি আমার সোনার বাংলা গানে ব্যবহার না করতেন, এবং সেই গানটিকে বা সেই কবিতাটিকে আমরা যদি আমাদের জাতীয় সঙ্গীত না করতাম, তাহলে আজকে গগন হরকরার এই কথাটি কিন্তু আমরা জানতে পারতাম না। বরং রবীন্দ্রনাথের মধ্য দিয়ে গগন হরকরা একটা নতুন রূপে আমাদের মধ্যে জীবন লাভ করেছেন। এই বিষয়গুলো এটা প্রত্যেক শিল্পীর ক্ষেত্রে হয়। তারা এই পরিবেশ থেকে অনুপ্রাণিত হয়, তারা মানুষের কাছ থেকে অনুপ্রাণিত হয়, তারা পাখির কাছ থেকে অনুপ্রাণিত হয়, নদীর কাছ থেকে অনুপ্রাণিত হয়, সাগরের কাছ থেকে অনুপ্রাণিত হয়, এবং সেটা দুজন হয়তো যে দুই জায়গায় ব্যবহার করছে তাতে কিছু মিল থাকতেই পারে। এটা আমাদের মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ যদি চুরি করেই কাজ করতেন তাহলে তার পক্ষে ওই একটা বা দুটো গানই লেখা সম্ভব হতো। বিশাল গান, বিশাল কবিতা, বিশাল উপন্যাস সম্ভব নয়। আমাদেরকে অবশ্যই কথাটা মনে রাখতে হবে, এই যে বিশাল সৃষ্টি যারা রেখে যাচ্ছেন আমাদের জন্য, তাদের দু একটি বিষয় যদি অন্য কোথাও মিলে যায়, এই জন্য কখনোই যাতে তাদেরকে আমরা অসম্মান না করি, বরং এটাকে তার যে সমৃদ্ধি, তার যে বিস্তৃতি, তার একটা অলঙ্করণ হিসেবে দেখি। আমি আপাতত এটুকুই বলছি, ধন্যবাদ। জি, ধন্যবাদ অধ্যক্ষ বুলুল আহমেদ, বিজিবি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ থেকে আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা একটু মতিয়া খানের কাছে যাব। মতিয়া খান, আলোচনা শুনছিলেন এই জন্ম জয়ন্তীতে রবীন্দ্রনাথকে কিভাবে স্মরণ করতে চান, কি বলতে চান আজকের এই আয়োজনে? জি, আমাকে শুনছেন আপনি? মতিয়া খান, আমাকে শুনছেন? আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি মতিয়া খানের সাথে। আমরা একটু মতিয়া খানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা একটু রাইসার কাছে আবার একটু যাব। রাইসা, আপনি কিভাবে আজকে এই দিনটাকে, আপনি রবীন্দ্রসঙ্গীত অনেক ভালোবাসেন, আমাদেরকে শোনাচ্ছিলেন, আমরা আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু মতিয়া খান যুক্ত হওয়ার এই সময়টুকু আপনি আমাদের সাথে একটু কথা বলবেন এবং কি ভাবছেন এই জন্ম জয়ন্তীতে। আর মতিয়া খান, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, দুঃখিত, আমরা সংযোগটা একটু বিচ্ছিন্ন হয়েছে, এই জন্য আমরা শুনতে পাইনি। মতিয়া খান, কি ভাবছেন আজকে? আমরা এরপরে রাইসার কাছে আসবো। এই জয়ন্তীতে আপনি কি বলতে চান, আপনার কথা? আপনি মতিয়া খান যুক্ত রয়েছেন প্রভাষক, বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজ, ঢাকা থেকে। জি মতিয়া খান, আপনাকে শুনছি। আজকে রবীন্দ্রনাথের 159তম জন্ম জয়ন্তীতে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। আমি সবাইকে প্রণতি জানাচ্ছি এবং ওনার বংশলতিকার একটি ক্ষুদ্র অংশ বললেও বলতে পারেন আমাকে, তো সেটা হতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি এবং আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে আসলে আমি খুব তো আমি যেটা বলতে চাচ্ছি যে ওনার সম্পর্কে তো আমরা অনেকেই অনেক কিছুই জানি। তো আমি আমার ফ্যামিলিতে ছোটবেলা থেকে একটু আধটু শুনেছি যে ওনার সাথে আমাদের কোথাও না কোথাও একটা সম্পর্ক আছে। তো সেই আলোকেই আমি একটু করে বলতে চাচ্ছি যে ওনার সাথে আমাদের যে সম্পৃক্ততা, এটা হচ্ছে খুলনার ফুলতলা অঞ্চলের দক্ষিণ দিঘি যে গ্রাম এলাকায়, ওখানে জি, আমরা শুনছি আপনাকে। কথা বলছেন মতিয়া খান, যিনি রবীন্দ্রনাথের বংশগতির একজন। অলরেডি আমরা একটু তাকে যুক্ত করার চেষ্টা করব আর কি। আবারও রাইসার কাছে যেতে হবে আমাদেরকে।
রাইসা একটু আপনি আপনার কথাই শুনতে চাই প্লিজ। রাইসা, হ্যাঁ রাইসা শুনছেন আমাকে? আপনার আজকের প্যানেলিস্টের মধ্যে কনিষ্ঠ, হ্যাঁ, নতুনরা তারুণ্যের দিক থেকে কিভাবে রবীন্দ্রনাথকে, তরুণরা কিভাবে রবীন্দ্রনাথকে দেখে? জি, রবীন্দ্রনাথ আমাদের তরুণ প্রজন্মের কাছে আসলে অনেক বড় একটা মানে পাওয়া, যে আমরা রবীন্দ্র চর্চা, রবীন্দ্র নজরুল এখনো তরুণরা এগুলো চর্চা করছে, এবং এখন পর্যন্ত মানে শুদ্ধ চর্চাটা আছে সমাজে। কেননা আমরা দেখতে পাই যে অনেক গানের বিকৃতি হয়ে যায় ইতিমধ্যেই, রিমিক্স করে বা কিছু করে, কিন্তু এগুলো না ঠিক না। আমরা যে গানটা শুদ্ধভাবে আমরা মানে করে আসছি আদিকাল থেকে, ওটাই যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি, আমাদের সমাজে আমরা এটা খুব ভালোভাবে তুলে ধরতে পারবো। আর রবীন্দ্র নিয়ে কি বলা, এটা তো অনেক সবারই মানে একজন আদর্শ রবীন্দ্রনাথ। কেননা উনি আমাদের জাতীয় কবি, এবং উনি যে গানের মাধ্যমে মেসেজ দিয়ে গেছেন সেটা অনেক শিক্ষণীয়। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন, আপনার কাছ থেকে কথা শুনবো, আবারও গান শুনবো। আমরা মতিয়া খানের কাছে জানতে চাচ্ছিলাম একজন উত্তরসূরি হিসেবে রবীন্দ্রনাথের রবীন্দ্র চর্চা বাংলাদেশে বিশ্ব জুড়ে যে রবীন্দ্র চর্চা হচ্ছে, এটা আরো কিভাবে আপনি প্রত্যাশা করেন, সেই বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আপনি কথা বলছিলেন, মতিয়া খান আপনাকে আবারও যুক্ত করতে পেরেছি, আপনি আমাকে শুনছেন? জি, আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমাকে নেটওয়ার্কের প্রবলেমের কারণে সমস্যা হচ্ছিল। তো আসলে রবীন্দ্রনাথকে নিয়ে তো ব্যাপক মানে ওনার পরিচিতি এখানে আর বলার কোনো অবকাশ রাখে না, যে ওনাকে নিয়ে যথেষ্ট চর্চা এবং যথেষ্ট গবেষণা চলবে, এবং উনি অনেক বড় একজন ব্যক্তিত্ব। এখানে খুব যে কিছু আরো ব্যাপকভাবে আরো হতে পারে, সেটা যে হচ্ছে না তা না, আরো হবে আশা করি, এবং ওনার আরো সম্পর্কে আমরা আরো অনেক কিছু এর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, আমরা জানতে পারবো। তো আমি বলতে চাচ্ছিলাম যে ওনার যে মানে আমাদের সঙ্গে যে সম্পৃক্ততা, ওইটার সম্পর্কে একটু সংক্ষেপে আমি বলে দিতে চাচ্ছি। যে ওখানে যে 4 ভাই ছিলেন ওনারা, যে কামদেব, জয়দেব, সুখদেব আর রতিদেব। তো তার মধ্যে কামদেব আর জয়দেব যারা ছিলেন, ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করে ওনারা একজন হয়ে যান কামালউদ্দিন খাঁ, একজন জামালউদ্দিন খাঁ, যারা আমাদের পূর্বপুরুষ আর কি। তো ওনারা সাতক্ষীরা জেলার রসুলপুর অঞ্চলে পরবর্তীতে ওনারা বসবাস শুরু করেন। এটা 1438 থেকে 1450 সালের দিকে ওনারা ধর্মান্তরিত হয়ে যান, এবং 1800 খ্রিস্টাব্দের মাঝামাঝি দিকে রসুলপুরে ওনারা বসবাস শুরু করেন। আর ওনারা মানে ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে ওনার যে আরো 2 ভাই থাকেন, যে রতিদেব এবং সুখদেব, তাদেরকে অনেক নানান রকম মানে হিন্দু ব্রাহ্মণ ইয়েদের কাছ থেকে অনেক রকম বঞ্চনা, অনেক অত্যাচার সহ্য করতে হয়। এক পর্যায়ে ওনারা, মানে আমার যেটা জানা শোনা, যে ওনারা এক পর্যায়ে পরবর্তীতে ওনারা পশ্চিমবঙ্গে চলে যান। আর এই তো, আর হচ্ছে আপনার যেটা বলতে চাচ্ছি যে যে সুখদেব যে ওনার মেয়ের সাথে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ যে জগন্নাথ কুশারি, মানে তার বিয়ে হয়, এবং তাদেরই 20তম বংশধর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জি, আপনার কাছ থেকে শুনছিলাম আপনার বংশের সেই যিনি আমাদের বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে মর্যাদার আসীনে আসীন করেছেন, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা আপনার পরিবারের একজন। আমরা আপনাকে আজকের এই লাইভের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, আরো অনেকে যুক্ত হওয়ার কথা ছিল। আমি দুঃখ প্রকাশ করছি, সত্যিকার অর্থে আমরা এখনো হয়তো তাদেরকে নিতে পারিনি। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে যুক্ত হওয়ার কথা ছিল প্রফেসর ডক্টর নীলুফা আক্তার শিল্পী। তো আমরা এখন একটু, আপনি তো রবীন্দ্র পরিবারের একজন, রবীন্দ্রনাথের আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে আশাই করতে পারি। সেটা কবিতা হতে পারে গান হতে পারে। আপনি আমাদেরকে কি শোনাতে চান আপনার কাছ থেকে, একটু যদি আমরা আশা করি? মতিয়া খান শুনছেন আমাকে?
শুনছি তো এই মুহূর্তে আমি তো সেইভাবে প্রিপারেশন আমার নেই। নেই, তো আচ্ছা। আমরা আমি একটা আমরা কবিতার একটা লাইন বলতে পারি, একটা অবশ্যই দুটো লাইন চেষ্টা করতে পারি। যেমন আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে যে আমরা করোনা পরিস্থিতিতে আসলে অনেক করোনার কারণে অনেক মানে কি বলবো বিপর্যস্ত অবস্থায় আছি। তো আমি একটু রবীন্দ্রনাথের একটা কবিতা একটু ওখান থেকে একটু বলছি যে বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এইটুকু। আমরা বিপদে ভয় পেতে চাই না, আমরা বিপদে ভয়কে জয় করতে চাই। আমরা বিশ্বাস করি আলো আসবে, যেমনটা বলেছিলেন তার লেখনের মাধ্যমে। তো আমরা এখানে অধীর চন্দ্র সরকার আবারও যুক্ত হতে পেরেছেন, মাঝখানে আমরা তাকে সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছিল, দুঃখিত। সত্যিকার অর্থে বাংলাদেশের এখন আমরা কালবৈশাখীর ঝড় হচ্ছে, হয়তোবা আপনারা আমার মাইক্রোফোনের মাধ্যমেও কালবৈশাখীর ঝড়ের শব্দ শুনতে পাচ্ছেন। আমিও জানালা দিয়ে কালবৈশাখীর ঝড়ের সেই আওয়াজ শুনতে পাচ্ছি। সেই বৈশাখ বৃষ্টি, রবীন্দ্রনাথ, এগুলোকে আমরা আসলে আলাদা করার কোনো সুযোগ নেই। জনাব অধীর চন্দ্র সরকার শুনছিলেন এবং প্রথমেই আপনি বলছিলেন আর কি যুক্ত করতে চান আজকের এই লাইভ সেশনে রবীন্দ্রনাথকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব অধীর চন্দ্র সরকার আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আমরা একদম শেষের দিকে, অনেক শেষের দিকে আমরা জি জি আমি শুনতে পাচ্ছি। জি জি, আপনাদের সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করব শেষ কথা আমরা কিভাবে আজকে বলতে চাই সেই কথা বলে, এবং সর্বশেষ আবারও সেই রাইসা ফারজানার গান দিয়ে একটা গান দিয়ে আমরা আজকে শেষ করব। প্রফেসর অধীর চন্দ্র সরকার, আপনি আপনার কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ দুলাল। আজকে সারা পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে এক মহামারী করোনা ভাইরাস। রবীন্দ্রনাথের সময়েও এরকম মহামারীর আবির্ভাব হয়েছে। রবীন্দ্রনাথের সময়ে কলেরা, যেটাকে উলাউঠা বলে, ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব হয়েছে, প্লেগের প্রাদুর্ভাব হয়েছে। রবীন্দ্রনাথ নিজে সেই প্লেগের বিরুদ্ধে, সেই ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে এবং সেই কলেরা রোগের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা শুনে থাকবেন রবীন্দ্রনাথের ছোট ছেলে সমীন্দ্রনাথ নিজেও কিন্তু কলেরা রোগে মারা গিয়েছিলেন। রবীন্দ্রনাথের প্রবন্ধের মধ্যে, রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যে, রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যেও সেই মহামারীর কথা রয়েছে। রবীন্দ্রনাথ তার সাহিত্যের মধ্য দিয়ে এই মহামারীকালীন সময়ে যেভাবে মহামারী থেকে তার স্বদেশবাসীকে, তার ভারতবাসীকে রক্ষা করার প্রয়াস নিয়েছিলেন, আজকের বাস্তবতাতেও রবীন্দ্রনাথের প্রয়োজন। আজকের বাস্তবতাতেও এই করোনা বিরোধী যুদ্ধে রবীন্দ্রনাথের আহ্বান অত্যন্ত প্রাসঙ্গিক। তাই আজকে এই চরম দুঃসময়ে এই করোনা আক্রান্ত হয়ে পৃথিবীর প্রায় 2.5 লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে যারা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা সুস্থ হয়ে ফিরে আসুন, এবং আমরা যারা বেঁচে আছি, আমরা যারা ভালো আছি, রবীন্দ্রনাথের চেতনাকে ধারণ করে আসুন করোনার বিরুদ্ধে যুদ্ধ করি, এবং তাহলেই সেই যুদ্ধে যদি জয়লাভ করি তাহলেই রবীন্দ্র জয়ন্তী উদযাপন সার্থক হবে, রবীন্দ্র সাহিত্যের জয় হবে। এই কথা বলে রবীন্দ্রনাথের শুভ্র চৈতন্যময় জ্যোতির জয় হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দুলাল, ধন্যবাদ সবাইকে আপনারা যারা কথা বলেছেন। জি, আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকুন। আমরা একটু সবারই কথা শুনে শেষ করতে চাচ্ছি। প্রিন্সিপাল বলুল আহমেদ শুনছিলেন, কি বলে শেষ করতে চান আজকের এই অনুষ্ঠান? জি ধন্যবাদ। আজকে এই যে আমাদের করোনা, এই করোনায় আমাদের সবচেয়ে বড় যে সংকটটি দেখা দিয়েছে সেটি হচ্ছে লকডাউন নিয়ে। একদিকে লকডাউন চলছে, আরেকদিকে মানুষ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, এবং এই বের হয়ে যাওয়ার সবচেয়ে বড় যে কারণটি আমরা দেখাচ্ছি বা বাস্তবে যে কারণ সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক দৈন্যদশা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আজকে আমরা বলছি, তিনি জমিদার শ্রেণীর মানুষ ছিলেন, তারপরও কিন্তু
তিনি তার প্রজাদের কৃষি উন্নয়ন, ব্যাংকিং খাত ডেভেলপমেন্ট বা সেটির সূচনার ক্ষেত্রে যে কর্মযজ্ঞ করে গেছেন সেটি মূলত মানব প্রেমের জন্য করে গেছেন, এবং এই সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষ, দরিদ্র মানুষ, তাদের অর্থনৈতিক মুক্তি এবং অর্থনৈতিক উন্নতির জন্য করে গেছেন। আজকে যদি সেই ধারা কালের বিবর্তনে আমরা সমান্তরাল ভাবে চালিয়ে যেতে পারতাম, তাহলে আজকে এই করোনা কালে 3 মাস 4 মাস 6 মাসের খাবার আমাদের জন্য কোনো সংকটই হতে পারতো না। এক্ষেত্রে আমি মনে করি রবীন্দ্রনাথের সেই শিক্ষা, সেই উদ্যোগ থেকে আমরা অনেকটাই সরে গিয়েছি। রবীন্দ্রনাথ নিজে জমিদার ছিলেন, তিনি কিন্তু প্রজাদের জন্য কাজ করেছেন, দরিদ্র মানুষের জন্য কাজ করেছেন, কিন্তু সেই সময় যারা কৃষকের সন্তান ছিলেন তারা আজকে অর্থনৈতিকভাবে একটি বিশেষ অবস্থানে গিয়ে তারা কি রবীন্দ্রনাথের আদর্শকে লালন করছেন, তার দর্শনকে লালন করছেন, তার অতীতকে চিন্তা করে যেখান থেকে তিনি উঠে এসেছেন তাদের স্বার্থ রক্ষার জন্য কিছু করছেন? এই প্রশ্নটি কিন্তু এসেই যায়। এই করোনাকালে আমরা আশা করব রবীন্দ্রনাথ তার জীবদ্দশায় এই সমাজের বৈষম্য নিরসনের জন্য, সাম্য আনয়নের জন্য যে কর্মযজ্ঞ পরিচালনা করেছেন সেখান থেকে কিছুটা শিক্ষা নিয়ে হলেও আমরা সমাজটাকে ভবিষ্যতে এমনভাবে গড়ে তুলব যাতে ভবিষ্যতে এমন কোনো দুর্যোগ আসলে, লকডাউন যখন আমরা বলবো সেটা এমন লকডাউন হবে যে কারো খাদ্যের জন্য ঘরের বাইরে বের হতে হবে না। সেই রকম সুন্দর একটি আগামী ভবিষ্যৎ, সুন্দর একটি অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। মতিয়া খান, তরুণ প্রজন্মের জন্য কি বলতে চান? মানব সমাজের জন্য রবীন্দ্রনাথের যে সৃষ্টি বা সৃজনশীলতা বা সাহিত্য ভান্ডার, কি বলতে চান মানব সমাজ সেবার জন্য রবীন্দ্রনাথের কি আমাদের কতটুকু আদর্শ আমরা অনুসরণ করতে পারি, কতটুকু বিষয় আমরা রবীন্দ্রনাথ থেকে নিতে পারি? জি, তরুণ সমাজকে আমি বলতে চাই যে রবীন্দ্রনাথের দীক্ষায় আমরা আরো আরো বেশি করে দীক্ষিত হই এবং আরো উদ্বুদ্ধ হই, এবং রবীন্দ্রনাথকে আমরা অন্তরে আরো বেশি বেশি করে ধারণ করার চেষ্টা করব। এবং আমি রবীন্দ্রনাথের কথার সাথেই একটু সুর মিলিয়ে বলতে চাই যে নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার। ধন্যবাদ। আমরা প্রফেসর অতীশ চন্দ্র সরকার আপনার কাছ থেকে কথা শুনেছি, কিন্তু রবীন্দ্রনাথের একটা কবিতা তো আমরা শুনতেই পারি, তাই না? দু একটা লাইন তো আমরা এই শেষ সময় একটু শুনতেই পারি। আপনি নজরুলকে নিয়ে রবীন্দ্রনাথকে যেভাবে মানুষের সামনে তুলে ধরছেন। জনাব অতীশ চন্দ্র সরকার, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে রবীন্দ্রনাথের শুনতে পাচ্ছি। দু একটা লাইন শুনতে চাই, কোন কবিতা? আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদি। এই লাইনটি আমি রবীন্দ্রনাথের উদ্দেশ্যে নিবেদন করলাম। ধন্যবাদ আপনাকে। রাইসা সবার উদ্দেশ্যে কথা বলে এবং সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে, যেটা পরিবেশন করবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী এবং রবীন্দ্র কন্যাই বলবো, রবীন্দ্রসঙ্গীতকে চর্চা করছে রাইসা ফারজানা। রাইসার কাছ থেকে আমরা সঙ্গীত এবং তার রবীন্দ্র নিয়ে মন্তব্য, রবীন্দ্রনাথের মন্তব্য নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। রাইসা। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহনে এই আগুনে ছোঁয়া আমার নিশি
পরশমণি ছোঁয়া প্রাণে আমার দেহ তুলে ধরো তোমার প্রদীপ আলো শিখা জ্বলো প্রাণে এই আগুনে অনেক অনেক ধন্যবাদ রাইসা আমাদের সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার জন্য। আপনার শুভেচ্ছা শুনতে চাই আজকের আয়োজন সম্পর্কে, রবীন্দ্রনাথের সর্বশেষ কথা রাইসা কি বলতে চান? রাইসা শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। সবার উদ্দেশ্যে কি বলতে চান সর্বশেষ? আজকে যে আয়োজনটা জি 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 বলতে চাচ্ছি যে আজকে যে আয়োজনটা করা হয়েছে রবীন্দ্র 159তম জন্মবার্ষিকী উপলক্ষে, এটা খুবই ভালো একটা আয়োজন। কেননা আমরা সবাই কোয়ারেন্টাইনে বাসায় আছি, লকডাউন মানে ওইভাবে তো এবছর পালন হচ্ছে না, কিন্তু ওইভাবে যদি সবাই দিনটাকে মনে রাখি, বুকে ধারণ করে রবীন্দ্রকে স্মরণ করি, এটা আসলে অনেক বড় পাওয়া। ওকে, অনেক অনেক চর্চা হোক ধন্যবাদ। গানের, এটাই চাই। সবাইকে শুভেচ্ছা। বুলবুলের গান শুনবো না সঞ্চালক? সঞ্চালক একটু বুলবুলের গান শুনবো না? ও আচ্ছা তাই, আচ্ছা অবশ্যই অবশ্যই। হ্যাঁ বুলবুলের একটু গান শুনি। অবশ্যই আমরা আজকে থাকুক, আজকে থাকুক। আমি স্কিপ করেছি, বিষয়টা আমার অজানা ছিল, হয়তো ভুলে গিয়েছি। আমরা একটা গান শুনতে চাই প্লিজ। আচ্ছা, তো শেষ মুহূর্তে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান আমারও পরানো যাহা চায়, অল্প একটু গেয়ে শেষ করছি। ওকে। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোরে কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। শেষে রবীন্দ্রনাথের সেই ছোট গল্পের সংজ্ঞায় বলছি, শেষ হইয়াও হইল না শেষ। ধন্যবাদ সবাইকে। শেষ হয়েও হইল না শেষ, মানে বিষয়টা আমার জন্য জনাব প্রিন্সিপাল বুলবুল আহমেদ, মনে হচ্ছে যে আপনার গান আমার শোনাটা শেষ হয়েও হইল না শেষ। মনে সেই ছোট সময়ে যখন বলতাম, আমরা কনসার্টে বলতাম ওয়ান মোর, গলা ফাটিয়ে, সেরকম এখনো ওয়ান মোর বলতে ইচ্ছে করছে আপনার গান শুনে। রাইসার গান তো আমরা অনেক শুনেছি, আপনার গান হয়তো আরো একদিন শুনবো। আজকে এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ আমরা 25শে বৈশাখের অনুষ্ঠান শুরু করেছি, অলরেডি 26শে বৈশাখ চলে এসেছে। তারপরেও কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই ব্যস্ততার মধ্য দিয়ে এই লকডাউন সময়, যেমনটা রাইসা বলছিলেন, যে আমরা কিছুটা হলেও চেষ্টা করতে পেরেছি মানুষকে রবীন্দ্রনাথকে একটু তুলে ধরার জন্য। আমরা নতুন সমাজ, যারা সাহিত্য চর্চা করে তারা কখনো সন্ত্রাসী হতে পারে না, যারা রবীন্দ্র নজরুল চর্চা করে তারা কখনো খুনি হতে পারে না, যারা সাহিত্য চর্চা করে নজরুল রবীন্দ্রনাথকে যারা জানে এবং নিজের জীবনকে মানে, তারা কখনো খারাপ মানুষ হতে পারে না। মানুষের স্বার্থকে বড় করে দেখে, নিজের স্বার্থকে কখনো বড় করে দেখে না। তো এই লকডাউন সময়ে, এই করোনাকালীন সময়ে রবীন্দ্রনাথ, নজরুল এবং সাহিত্যের যত মনীষী রয়েছে এবং পৃথিবীর যত মনীষী রয়েছে, তাদের শিক্ষায় দীক্ষিত হয়ে আমাদের জীবন সুন্দর হোক, এই কামনা করে আজকে যে জন্ম জয়ন্তী 25শে বৈশাখ আর 159তম যে জন্মদিনের আজকে যে আয়োজন, আজকে এখানেই শেষ করছি। সর্বশেষ প্রফেসর ডক্টর অদিত চন্দ্র সরকার, মতিয়া খান, প্রিন্সিপাল বুলবুল আহমেদ এবং রাইসা ফারজানা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।